এইচএসসি 26-এর ভাইয়াপুর আগামীকাল বাংলা প্রথম পত্র পরীক্ষায় বসতে যাচ্ছ, যেখানে তোমাদেরকে 7টা সৃজনশীল লিখতে হবে। সো তুমি যদি সৃজনশীল লেখার এই 7টা কৌশল ফলো করো, তুমিও সৃজনশীলে সর্বোচ্চ নম্বর পাবে এবং নির্দিষ্ট সময়ের ভিতরেই 7টা সৃজনশীল লিখে শেষ করতে পারবে। সো দেখো আমাদের যে 7টা কৌশল, যে সময় ম্যানেজমেন্ট, খাতার ডিজাইন, নম্বর অনুযায়ী প্যারা করা, প্রত্যেকটা তোমাকে ভাই আলাদা করে বুঝাবো। তো সবার প্রথমেই যে ব্যাপারটা সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। দেখো ভাইয়া, তুমি অনেক ভালো প্রিপারেশন নিয়েছো, তুমি অনেক কষ্ট করেছো, হ্যাঁ তোমার প্রিপারেশন অনেক ভালো, কিন্তু পরীক্ষায় তুমি 2.5 ঘন্টার মধ্যে মাত্র 5টা লিখছো, ওই 20 মার্ক ছেড়ে চলে আসছো। তোমার এ প্লাসের স্বপ্ন, ভালো রেজাল্টের স্বপ্ন তো এখানেই শেষ। তোমাকে কিন্তু 7টাই লিখতে হবে। কেন লিখতে হবে জানো? একটাও ছাড়া যাবে না। কেন জানো? কারণ প্রত্যেকটার মান তো সেম, প্রত্যেকটাই কিন্তু 10 নম্বর। তুমি চিন্তা করো, তুমি প্রথমটা লিখছো অনেক ভালো করে, তুমি প্রথমটা 5 পেজ, 6 পেজ, 7 পেজ লিখছো, অনেক ভালো করে লিখছো, আর শেষেরটা লিখতেই পারো না, 6 নাম্বারটা তুমি 2 পেজ লিখছো, তাহলে তো কোনো লাভ হবে না। এই যে প্রথমে যে অনেক ভালো করে লিখছো, এটার জন্য শিক্ষক কি তোমাকে 11-12 দিবে? দিবে না। প্রত্যেকটার মান সেম। সো তোমাকে প্রত্যেকটা লিখে শেষ করতে হবে। এই কারণে তোমাকে টাইম ম্যানেজটা ঠিকঠাক ভাবে করতে হবে। তুমি পাচ্ছ 150 মিনিট সময়, 2.5 ঘন্টা যেহেতু 150 মিনিট সময়, তুমি প্রত্যেকটা সৃজনশীলের জন্য 20 মিনিট করে সময় নিবা। 20 মিনিট করে সময় নিলে তোমার 7টার জন্য 7 দিয়ে গুণে 14, 140 মিনিট সময় শেষ হয়ে যাচ্ছে। আর বাকি যেই 10 মিনিট, সেই 10 মিনিট সময় তোমার এমনিতেও চলে যাবে। তুমি ধরো 1 নং প্রশ্নের উত্তর এটা লিখবা, তারপরে উদ্দীপক তোমাকে পড়তে হবে, আবার যখন এক্সট্রা পেপার নিবা তখন তোমাকে সেখানে ফিল আপ করতে হবে। বোর্ড পরীক্ষা কিন্তু এক্সট্রা পেপারও তোমার রোল, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো লিখতে হয়, ঠিক আছে? তো যার কারণে 10 মিনিট এমনিতেই চলে যাবে। তুমি পাচ্ছ 140 মিনিট প্রপারলি, এবং তুমি 7টা সৃজনশীল লেখার জন্য, প্রত্যেকটা সৃজনশীলের জন্য 20 মিনিট সময় নিবা। প্রথম বলো, দ্বিতীয় বলো, শেষটা বলো, প্রত্যেকটার জন্য 20 মিনিট করে সময় নিবা, এর বেশি নিবাই না। এই চেষ্টা তোমাকে করতে হবে, এই টার্গেট নিয়ে প্রত্যেকটা সৃজনশীল লিখতে হবে, ঠিক আছে? ওকে। দ্বিতীয় যে ব্যাপারটা, এখানে অনেকগুলো জিনিস আসবে। দেখো ভাইয়া, খাতার ডিজাইন কেমন হবে, তারপর নম্বর অনুযায়ী তোমাকে প্যারা করতে হবে কিন্তু, এবং কতটুকু লিখবো। আচ্ছা, খাতার ডিজাইনটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো আমরা অনেকেই যেটা করি, বোর্ড পরীক্ষার খাতাও আমরা অনেক সময় ভেঙে মার্জিন করি, মানে খাতা ভাঙ্গা দিয়ে মার্জিন করি। এই কার্পণ্যটা করা যাবে না ভাইয়া। তোমাকে অবশ্যই স্কেল করতে হবে এবং রাউন্ড মার্জিন করবা। আমি তোমাকে সাজেস্ট করবো, এই যে রাউন্ড স্কেল আছে না, এটা দিয়ে হচ্ছে খাতার চারোপাশে মার্জিন করবা। এতে করে খাতার মানে দেখাটা, মানে খাতাটা খুব সুন্দর দেখায়। এবং তুমি যখন লিখবা, তুমি দেখবা যদি দুই পাশেই মার্জিন থাকে, তাহলে যে এখান থেকেও তোমার লাইনগুলো সেম জায়গা থেকে, মার্জিন থেকে শুরু হলো, এখানেও মার্জিন এসে শেষ হলো, তাহলে সুন্দর দেখাবে, অ্যালাইনমেন্টটা খুব সুন্দর দেখাবে। এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে, এই যে 1 নং প্রশ্নের উত্তরটা তো অবশ্যই মাঝখানে লিখবা, এবং এই যে ক, খ এগুলো মাঝখানে লেখার চেষ্টা করো। অনেকে আমরা এই যে এখানে দেই, এখানে দিয়ে এখান থেকেই লেখা শুরু করে দেই, তো এটা কিন্তু সুন্দর না, বা শিক্ষকের চোখে তেমন একটা বাধে না, বুঝছো? তুমি যেটা করবা, এই যে একটু মাঝখানে রাখবা, তারপরের লাইন থেকে লেখা শুরু করবা, মানে যত স্পষ্ট ভাবে, সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় সেই চেষ্টা তোমার থাকবে। আচ্ছা, দ্বিতীয়ত ভাইয়া, নম্বর অনুযায়ী প্যারা করতে বলছেন, এটা আবার কি? দেখো কতে হচ্ছে 1 নম্বর, এখানে তো আসলে এক কথায় উত্তর, এখানে প্যারা করার কিছু নাই। 1 লাইনে বা 1.5 লাইন, অনেক সময় সংজ্ঞা আসলে 1.5 লাইনও হয়ে যায়, লিখবা। খ নাম্বার 2টা প্যারা করবা, এই যে ওই যে নম্বর অনুযায়ী প্যারা, খ নম্বরে 2 নম্বর, 2টা প্যারা করবা। প্রথমে হচ্ছে জ্ঞানমূলক একটা এক কথায় উত্তর দিবা, পরে সেটার ব্যাখ্যা করবা। ঠিক তেমনই ভাবে গতে আমরা 3টা প্যারা করব। প্রথমে উদ্দীপকে যেটা চাইবে, যে উক্তিটি বিশ্লেষণ করো বা যথার্থ কিনা বা তোমার মতামত দাও, এটা 1 লাইনে বা 1.5 লাইনে এক কথা লিখে ফেলবা। তারপর হচ্ছে আলোচনা করবে এবং শেষ হচ্ছে ফিনিশিং করবা। ঠিক ঘ নাম্বারে, মানে ডি নাম্বার যেটা, সেখানেও তোমার 4টা প্যারা হবে, সেখানে তোমার 4টা প্যারা হবে। এই যে, সো এভাবে যদি মেনটেন করতে পারো, তাহলে শিক্ষক পয়েন্টগুলো বুঝবে। অন্যথায় ধরো তুমি কি করলা, ধরো এই পেজ লেখা, তুমি এখানে প্যারা করলে না, তুমি একেবারে টানা টানা সব লিখে দিলা, পুরো এক পেজে তুমি ধরো 17 লাইন লিখছো, পুরোটাই তুমি এইভাবে লিখে ভরাইয়া ফেলছো, কোনো প্যারা নাই, কোনো পয়েন্ট নাই। তো শিক্ষক খাতা দেখতে গেলে বোরিং হয়ে যাবে, অনেক সময় দেখা যাবে এতটুকু পড়ে আর পড়বে না। তুমি যখন পয়েন্ট আকারে, যে প্যারা আকারে করবা, তখন শিক্ষক ওই পয়েন্ট আকারে প্রত্যেকটা পয়েন্টে যাবে, পড়তে চাইবে, বুঝতে চাইবে, বুঝতে পারছো, এবং নম্বরও দিবে। সেটা অবশ্যই করতে হবে। আচ্ছা, আর তারপর যে ব্যাপারটা ভাইয়া, কতটুকু লিখবো, দেখো এটা আমি তোমাকে মানে কোনো সাজেশনেই দিব না এটা নিয়ে, এটা সম্পূর্ণ তোমার উপর। দেখো ভাইয়া, তুমি কতটুকু লিখতে পারো সেটা তুমি জানো। আমি তোমাকে সময় বেঁধে দিয়েছি ভাইয়া, তুমি 1 পেজ লেখার জন্য, সরি, একটা সৃজনশীল লেখার জন্য তুমি হচ্ছে 20 মিনিট সময় পাচ্ছ। এবার তুমি দেখো, তুমি 20 মিনিটে কয় পেজ লিখতে পারো। অনেকেই আছে 20 মিনিটে
5 পেজ পর্যন্ত লিখতে পারে। আমি সবসময় আমার পরীক্ষা লাইফে সৃজনশীল সবসময় আমি 4 পেজ করে লিখতাম। আমি 20 মিনিটে 4 পেজ লিখতে পারতাম। প্রতি পেজ লিখতে আমার 5 মিনিট বা 4.5 মিনিট সময় লাগতো। ঠিক আছে? অনেকেরই দেখা যাবে 20 মিনিটে 2.5 পেজ 3 পেজও লিখতে পারে না। সো এটা তোমার উপর নির্ভর করবে। তুমি 20 মিনিটে যত পেজ করে লিখতে পারো সৃজনশীল ততটুকুই লেখো, তবে তোমার টাইম 20 মিনিট, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর ভাই আমরা কি করব? তারপর হচ্ছে জ্ঞান এবং অনুধানমূলক প্রশ্নে ভাইয়া তোমাকে 3-3 কনফার্ম করতেই হবে। তোমার যদি মনে হয় তুমি 70-এর মধ্যে সৃজনশীলে 70 অ্যান্সার করে তুমি হচ্ছে কত পাবা বলো তো? 60+ পাবা। 60, 62, 65, 65-এর বেশি তো আর পাওয়া যায় না, বা 62, 63 পেলেই তো ইনাফ, তাই না, A+ পাওয়ার জন্য 70-এর মধ্যে। সো তুমি যদি এরকম ভালো একটা নম্বর পেতে চাও, তোমাকে সবার প্রথমে এই যে 3-3 কনফার্ম করতে হবে। ক এবং খ, এখানে কতে হচ্ছে 1 আর খতে হচ্ছে 2, মানে জ্ঞান এবং অনুধাবনমূলক যে 3 নম্বর আছে এটা তোমাকে কনফার্ম করতে হবে 100%। কারণ এখানে সহজেই কনফার্ম করা যায়। জ্ঞানমূলক প্রশ্ন তুমি সঠিকভাবে লিখলে তো 1 দিয়ে দিচ্ছে, নাম্বার কাটার সুযোগ নাই। খ নাম্বারে 2টা প্যারা করে লিখতে হয়। ধরো তুমি এখানে খ নাম্বার লিখবা, প্রথমে এই এক প্যারায় জ্ঞানমূলকভাবে উত্তর করছো, পরে তুমি হচ্ছে ব্যাখ্যা করছো। এভাবে 2টা প্যারায় 2টা পয়েন্টে সুন্দর করে লিখলে 2 দিয়ে দেয়। এখানে নম্বর বেশি একটা কাটে না। সো এই জায়গা তোমাকে ইনশিওর করতে হবে। তাহলে তোমার 3 তো হয়ে গেল। বাকি যেই 7 গ এবং ঘ, তুমি যখন প্রথমে ক এবং খতে 3-3 পেয়ে গেছো, তখন শিক্ষকের ভিতরে তোমার লেখা নিয়ে বা তোমাকে নিয়ে একটা ভালো ধারণা তৈরি হবে, এবং গ এবং ঘ যখন দেখবে তোমাকে সেভাবেই নম্বরিংটা করবে। বুঝতে পারছো? মানে ফার্স্ট ইমপ্রেশন যেটাকে বলে। প্রত্যেকটা সৃজনশীলের ক এবং খ একেবারে চমৎকার ভাবে লিখবা, এবং এগুলা কিন্তু কমন পড়ে। দেখো ক এবং খ কিন্তু মানে বিগত কয়েক বছরের প্রশ্ন সমাধান করে গেলেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কমন পড়ে যায়। আমি যদি আইসিটির ক্ষেত্রে বলি, আইসিটিতে তোমাদের 6টা অধ্যায় আছে, তুমি জাস্ট বিগত 10 বছরের সবগুলা প্রশ্ন পড়ে যাও, তোমার ক এবং খ 100% কমন পড়বে। এরকম বেশিরভাগ বিষয়ের ক্ষেত্রেই কিন্তু বিগত বছরের বোর্ড প্রশ্ন পড়ে গেলে ক এবং খ 100% কমন পড়ে যায়। সো এটা ভালো করে পড়ে যাও, 100% কমন নাও এবং 3-3 কনফার্ম করো। এটা তোমাকে বেশি নম্বর পেতে সবচেয়ে বেশি হেল্প করবে। এবং আকর্ষণীয় লাইন দিয়ে শুরু করতে হবে। আমরা অনেকেই ধরো কি করি, আমরা সৃজনশীলটা পারি, মানে আমি এখন যে প্রশ্নটা লিখবো সেই প্রশ্নটা আমি পারি, কিন্তু প্রশ্নটা বড় করে লেখার জন্য প্রথমে আমরা একটু ঘুরে পেঁচা অপ্রাসঙ্গিক লেখা অনেকে লিখি বড় করার জন্য। হ্যাঁ, তুমি ঘুরানো পেঁচানো বা এরকম লেখা তুমি ভিতরে দিবা, কিন্তু প্রথম দিক থেকে খুবই আকর্ষণীয় লাইন দিয়ে শুরু করবা, যাতে শিক্ষকের বোধগম্য হয়। এটা কেন বলতেছি জানো? কারণ তুমি ধরো একটা গ লিখছো, 1.5 পেজ, হ্যাঁ, একটা গ লিখছো 1.5 পেজ, 1 পেজ লিখছো, আরেক পেজের অর্ধেক পর্যন্ত লিখছো 1.5 পেজ। এখন শিক্ষক দেখা যাবে অনেক সময় প্রথম 7-8 লাইন পড়েই নম্বরটা দিয়ে দেয়। অনেকেই পুরোটা পড়ে না, অনেকেই 7-8 লাইন পড়ে বুঝে যায় তুমি আসলে ভিতরে কি লিখছো। তো যাতে প্রথম লাইনগুলো আকর্ষণীয় থাকে, এক্সাক্ট থাকে, এই চেষ্টা করতে হবে। ওকে। এবং সবার শেষ যে ব্যাপারটা ভাইয়া, হাতের লেখা। হাতের লেখাটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো, অনেকেই কিন্তু অনেক ভালো পড়াশোনা করো, অনেক মেধাবী স্টুডেন্ট, অনেক পরিশ্রমী স্টুডেন্ট, কিন্তু এই হাতের লেখার জন্য কিন্তু অনেকে আটকে যায়। অনেকের A+-এর স্বপ্ন, ভালো রেজাল্টের স্বপ্ন হাতের লেখার জন্য হয় না। সো হাতের লেখা ভাইয়া প্রথমত হচ্ছে স্পষ্ট লাগবে। স্পষ্ট লাগবে। তোমার হাতের লেখা খারাপ, নো প্রবলেম, আমার হাতের লেখা অনেক খারাপ, কিন্তু হাতের লেখা স্পষ্ট লাগবে। ধরো একটা পেজ তুমি এই যে অনেক পেঁচানো বাঁকা টাকা করে লিখো, শিক্ষক পড়তেই পারতেছে না। ধরো তুমি লিখছো 7টা সৃজনশীল লিখছো, 5 পেজ করে লিখছো, 5-7 35 পেজ, অনেক লেখা, এবং ভিতরেও কন্টেন্ট খুব ভালো আছে, কিন্তু শিক্ষক সেটা পড়তে পারতেছে না, নম্বর দিবে না। তখন শিক্ষক শুধু এইভাবে টানবে। আমারও খাতা দেখার এক্সপিরিয়েন্স আছে। সো আমি যখন খাতা দেখি, তো এটা আমি অ্যাপ্লাই করি। যখন লেখা পড়তে পারিনি তখন কি করবো বলতো? তখন শুধু এভাবে টেনে যাই আর এভারেজ একটা নম্বর দিয়ে যাই। তুমি যে ভিতরে কি লিখছো সেটা দেখার সময় হয় না, বা দেখেও না। কষ্ট করে কেউ পড়বে না ভাই, তোমার লেখা শিক্ষককে তুমি বুঝাইতে হবে। এই কারণে ভাইয়া হাতের লেখা পেঁচানো হইলে একটু স্পষ্ট করো। তোমার হাতের লেখা সুন্দর দরকার নাই, জাস্ট একটু স্পষ্ট করো, চিকন কালি দিয়ে লিখবা, ঠিক আছে? যে কলম ব্যবহার করবা সেটা যাতে একেবারে চিকন হয়। অনেকে মোটা কলম ব্যবহার করো, জেল পেন ব্যবহার করো, এটা করা যাবে না। একেবারে চিকন কালি দিয়ে লিখতে হবে, চিকন কলম, চিকন আঁক উঠবে এরকম ভাবে লিখতে হবে, এবং স্পষ্ট লাগবে, ঠিক আছে? এবং লাইনগুলা সোজা লাগবে, এই লাইনগুলা সোজা লাগবে। অনেকে আমরা এই যে এভাবে এখান থেকে লেখা শুরু করলে এখানে চলে আসি, এটাও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। আমাদের হাতের লেখা সুন্দর দরকার নাই, হাতের লেখা এখন সুন্দর করার সময় নাই। যে পজিশনে আছো, যেভাবে তুমি লেখো সেভাবেই লিখবা, জাস্ট একটু স্পষ্ট করে লিখবা যাতে শিক্ষক বুঝে, আর লাইনগুলো যাতে সোজা হয়। এই যে অ্যালাইনমেন্ট গুলা যাতে সোজা থাকে, এই যে মার্জিন করবা, তারপর যেখান থেকে শুরু করবা, অ্যালাইনমেন্ট যাতে সুন্দর থাকে। সো আশা করি এই 7টা কৌশল তুমি যদি ফলো করতে পারো, ইনশাল্লাহ তুমিও সৃজনশীলে অনেক ভালো করবা, এবং
সময়ের মধ্যেই তুমি 7টা সৃজনশীল লিখে শেষ করতে পারবা। আর মনে আছে প্রথমেই যে কথাটা বলেছিলাম যে আমাদেরকে কি করতে হবে, সময় ম্যানেজমেন্টটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আমরা অনেক ভালো পড়াশোনা করে যাই কিন্তু অনেকেই 7টা লিখে আসতে পারি নাই। সো আমাদের পরিশ্রমগুলো যাতে ব্যর্থ না হয় সেই চেষ্টা আমাদের করতে হবে। তাহলে ভাইয়াপুরা সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক বেশি দোয়া। তোমাদের প্রথম পরীক্ষাটা অনেক ভালো হোক সেই আশা ব্যক্ত করেই শেষ করছি আজকের ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।